স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। ডিসেম্বর 1971 বিজয় হলো মুক্তিযুদ্ধে, স্বাধীন হলো বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্র। 9.5 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের শুরুটা ছিল 1971 মার্চে। কেউ থেমে থাকেনি, বাঙালি থামতে জানে না। যে যার অবস্থানে থেকে সবকিছুর বিনিময় প্রতিহত করল এই হানাদার গোষ্ঠীকে। কৃষক কোদাল নিয়ে, ছাত্র তার অংশগ্রহণ দিয়ে, আর লেখক তার কলম নিয়ে অংশ নিল মুক্তিযুদ্ধে। একইভাবে থেমে থাকেনি বেতার কর্মীরাও। শুধুমাত্র শব্দকে সঙ্গী করে তারা শুরু করল যুদ্ধযাত্রা, শব্দের যুদ্ধযাত্রা। 6 তারিখের সন্ধ্যেবেলা থেকে প্রচার শুরু করি। 7 তারিখে শেখ মুজিবের ভাষণ রেডিও থেকে আমরা প্রচার করছি। মুজিব ভাই এসে গেছেন, তাকে আপনারা স্লোগান দিয়ে অভিবাদন দেন। শেখ মুজিবের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। মুজিব ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। বাটের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বীর বাগানে অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আপনারা জোরে স্লোগান ধরেন, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। এর আগে মিনিট 10 আগে 2:10-11 এরকম হবে। এই সময় দেখলাম আমি স্টুডিওতে বসা একজন অফিসার, ডিউটি অফিসার, তিনি একটা ছোট্ট চিরকুট নিয়ে আসলেন। তাতে লেখায়, ইংরেজিতে লেখা, যার মর্মার্থ হয় যে শেখ মুজিবুর রহমানের কোনো ভাষণ বা কণ্ঠ বেতারে এখন যাবে না যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশ না আসছে। আশুদুজ্জামান সাহেবকে বললাম যে কি করবো, বলে বেরিয়ে আসো। তো এই মাত্রা করার সঙ্গে ঠিক যেটা যেভাবে ছিল যন্ত্রপাতি ওইভাবে রেখে, কিছু না বলে, আমাদের অধিবেশন শেষ হলো না বলে জাস্ট সুইচ অফ, ইঞ্জিনিয়ারদের বললেন সুইচ অফ করে দাও, করে দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম সুরসুর করে। রাত 9টার সময় হঠাৎ একটা ফোন এলো, আমি ধরি নাই। ওই যিনি ছিলেন আওয়ামী লীগের, যার বাড়িতে, এটি ধরলেন যে আপনাকে পরমাণু খান জানছেন স্যার। পরমাণু খান জানলো কি করে? তাদের অনেক সোর্স আছে, কোন রকম জেনে গেছে। আমি ফোন ধরলাম, ইয়েস স্যার। তো রেডিও হঠাৎ বন্ধ কেন? ধমকের সুরে। আমি সেটাতে আপনারাই দায়ী। আমরা দায়ী? আমরা দায়ী হবে কেন? রেডিওকে ট্যাগ করে খুলতে হবে। আমি ইম্পসিবল স্যার, রেডিও এখন খোলা যাবে না। আমার কর্মচারীরা সবাই আন্ডারগ্রাউন্ডে, কে কোথায় আমি জানি না। তাহলে কি করা যেতে পারে? আমি কিছুই করা যেতে পারে না। কিন্তু বলে রেডিও খুলতেই হবে আজকে রাতের ভেতর। আমি আমার সমস্ত কর্মচারীরা তো বাইরে, তাদের কোথায় খুঁজে পাবো? তো কি করতে পারো? আমি একমাত্র কন্ডিশনে আমি রেডিও খুলতে পারি কি, আমাকে এই শেখ মুজিবের কণ্ঠস্বর লোককে শোনাবার জন্য রেডিও থেকে পারমিশন দিতে হবে। বাট সেটা কি করে সম্ভব? ওরা তো হয়ে গেল আজকে, দ্যাট ইজ মাই অ্যাফেয়ার। উনি হঠাৎ বলে বসে অ্যালাউড। সকালে ফার্স্ট ভয়েস হলো রেডিও ঢাকা, রেডিও ঢাকা স্টেশন, নট পাকিস্তান। পাকিস্তান বাদ দিয়ে থেকে প্রচার করা হচ্ছে যে আজকে সকাল 8:30টায় শেখ মুজিবের কণ্ঠস্বর আমরা শোনাচ্ছি, যা আমরা কালকে রেকর্ড করে রেখেছি। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়,
তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। তো আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে চাপা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মিটিংটা এমন মরালি এমন শক্তিশালী করেছিল জনগণকে যে পরবর্তীকালে যে সংগ্রাম হলো প্রকৃত অর্থেই, এবং হত্যাকাণ্ড হলো এবং লড়াই হলো এবং যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো এবং দেশ স্বাধীন হলো, এই সব কিছু কিন্তু গোড়ায় এই মিটিংটা কাজ করেছে। 7ই মার্চে পল্টন রেসকোর্স ময়দানে উনি যে বক্তৃতা করেছেন, দীর্ঘ বক্তৃতা, এবং সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে বেশ কিছু কথা আছে যে কথা খুব বড় রকমের আলটিমেটাম। যেমন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে বলছেন যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে যাও, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। এগুলো কি? এগুলো হচ্ছে যে আলটিমেটাম, এর পরে আর কিছু নেই। সত্তরের নির্বাচনে বাঙালি তাদের ভোটাধিকার প্রয়োগ করে অর্জন করল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু অতীতের আর সব বারের মতো এবারও বাঙালি থেকে গেল অধিকার বঞ্চিত। ক্ষমতা অর্জন তো হলই না, বরং ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ল এদেশে নিরীহ নরনারীর ওপর। 25 তারিখে সেই কাল রাত্রিতে যেই অবস্থা হলো, ওইদিকে আমরা বিডিআর মানে তখন ইপিআর ছিল, ইপিআরের দিকে আগুন জ্বলছে, ওইদিকে রাজারবাগ পুলিশ লাইনের আগুন জ্বলছে, সে বিভিন্ন গোলা, সেই হেভি মেশিন গান এবং মোটরের সাউন্ড শোনা যাচ্ছে। মানে এই রাত্রি একটা সাংঘাতিক অবস্থা। আমরা তো যে ব্যারিকেড দিয়েছিলাম সেগুলো কোথায় ট্যাঙ্কের মধ্যে গুড়িয়ে টুড়িয়ে চলে গেল সমস্ত। ঢাকা থেকে খবর এসছে যে ঢাকায় একটা খুব বড় কিছু হয়ে গেছে, অনেক লোক মারা গেছেন। সমস্ত চট্টগ্রামের লোক সেটা শুনে অত্যন্ত উদ্বিগ্ন, এটা বোঝা যাচ্ছিল রাস্তায় লোকজনের চোখ মুখ দেখে। এবং সেই সময় পাকিস্তান বেতার ঢাকা থেকেও বন্ধ ছিল এবং সেই সঙ্গে চট্টগ্রাম বেতারও সে সময় বন্ধ ছিল। দুপুরে আমার হাতে একটি লিফলেট দেয় চট্টগ্রামের ছাত্ররা এবং বলে যে চট্টগ্রাম বেতার থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়েছে, তুমি তো বেতারের লোক, তুমি মনে হয় বেতারে যোগদান করাই উচিত হবে। আমি তখন আগ্রাবাদ বেতার ভবনে পৌঁছলাম এবং আমাকে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সটা ফেরত চলে গেল। আমি তখন বেতার ভবনে প্রবেশ করে দেখি আমাদের চট্টগ্রাম বেতারের নিজস্ব শিল্পী বেলাল ভাই বেশ একটা টেনশন নিয়ে এদিক ওদিক পায়চারি করছেন। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনি কি করছেন? তখন উনি বললেন যে আমাদের কাছে একটা লিফলেট এসছে এবং এই লিফলেটটার স্বাধীনতার ঘোষণা লেখা আছে বঙ্গবন্ধুর পক্ষে, আমরা এটা প্রচার করার চেষ্টা চালাচ্ছি, কিন্তু এখানে কোনো ইঞ্জিনিয়ার পাওয়া যাচ্ছে না এবং এই জন্য আমরা ইঞ্জিনিয়ারের জন্য অপেক্ষা করছি, লোক পাঠানো হয়েছে, দেখি কিছু করা যায় কিনা। তখন আমি বললাম যে কিছু যদি এখান থেকে যদি করা যায় তাহলে আমি আপনাদের সঙ্গে আছি। তখন একটু পরেই একটা ওখানে ডিউটি রুমে একটা টেলিফোন আসলো। টেলিফোনটা বেলাল ভাই ধরলেন, ধরে কিছুক্ষণ কথা বলার পরে রেখে দিলেন। তখন উনি আমাদেরকে বললেন যে
আমাকে বলা হয়েছে যে এখান থেকে কিছু প্রচার না করার জন্য, কারণ এখান থেকে প্রচার করলে এখানকার বন্দরের দূরত্ব মাত্র 10 মিনিটের, এই 10 মিনিটের ভিতরে যে কোনো সময় পাকিস্তানি আর্মি এসে বেতার আক্রমণ করতে পারে, তাতে বেতারের অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদেরও বিপদের আশঙ্কা আছে। কালুরঘাট যেখানে বেতার সম্প্রচার করা হয় সেখানে একটা সম্পূর্ণ স্টুডিও আছে, সেই স্টুডিওতে কালুরঘাট যে কিছু প্রচার করার জন্য বেলাল ভাইকে ওরা উপদেশ দিয়েছিল। আমরা সবাই একসাথে আলোচনা করে কালুরঘাটের দিকে অগ্রসর হয়ে নেই। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বা অসহযোগ আন্দোলনের চেতনায় আমরা ওয়ার্ম আপ ছিলাম। যার যার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমরা চিন্তা ভাবনা করেছি কে কী করতে পারি। আমি যেহেতু বেতারে চাকরি করতাম, আমার ভিতরে বেতারকে নিয়েই কিছু একটা করা যায় কিনা এই ভাবনা এসেছিল এবং সেটা আমি কার্যকর করতে পেরেছিলাম 26শে মার্চেই। আমার সমমনা 2 জন সেদিন আমার সঙ্গে প্রথম দিন ছিলেন, আবুল কাসেম সন্দীপ এবং আব্দুল্লাহ আল ফারুক। বেতারের নাম নিয়ে কথাবার্তা চলল এবং বেলাল ভাই প্রস্তাব দিলেন যে বেতারের নাম হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বোধহয় আবুল কাসেম সন্দীপ তখন বলল যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিবর্তে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম হলে ভালো হয়। বেলাল ভাই তখন সেটা অ্যাকসেপ্ট করে নিলেন। অনুষ্ঠান ঘোষক ফজল হোসেন উপস্থিত ছিলেন, আমাদের হোসনে আরা উপস্থিত ছিলেন এবং আমি উপস্থিত ছিলাম। তখন বেলাল ভাই বললেন, ফজলের যেহেতু অত্যন্ত বেশি পরিচিত এবং যেহেতু এটা একটা বিপ্লবী বেতার কেন্দ্র, ফজলের এই অনুষ্ঠানে ভয়েস না দেওয়াই বেটার। আর হোসনে আরা যেহেতু একজন মহিলা, বোধ ওই জন্যই হোসনে আরাকে উনি ভয়েস দিতে দিলেন না। আর আমাকে বললেন যদি তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি এখানে ভয়েস দিতে পারো। আমরা যে যাই বলেছি নাম গোপন করে বলেছি, নাম প্রচার করিনি। নাম প্রচার না করার কারণ হচ্ছে যুদ্ধকালীন মন্ত্রগুপ্তি বলে একটা কথা আছে। এছাড়া আমরা তখন মনে করতাম আমাদের নাম প্রচার করা হলেই ওই শত্রুপক্ষ বুঝে যাবে এটা, যেহেতু কর্মীরা সাধারণত বেতারে যারা অনুষ্ঠান প্রচার করে তাদের একটা নাম পরিচিতি থাকে, শত্রুপক্ষ বুঝে ফেলবে এটা চট্টগ্রাম থেকে হচ্ছে। চট্টগ্রাম থেকে হচ্ছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে ওখানে বোমবার্ডমেন্ট হবে, এই আতঙ্কটা আমাদের ছিল, ধারণাটা ছিল। তার নাম প্রচার না করা হলেও এরা ধরতে পারবে কোনো এক সময়, কিন্তু সময় লাগবে। সময় লেগেছিল 30 তারিখ পর্যন্ত। আমি বুথের মধ্যে প্রবেশ করলাম, আমার সঙ্গে অন্যরাও প্রবেশ করলো, আমরা অনুষ্ঠান শুরু করলাম এবং প্রথমে আমি বললাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি এবং এই নাম ঘোষণা কবি মরহুম আবুল কাসেম সন্দীপও প্রচার করলেন এবং আমরা প্রথমেই আব্দুল সালাম কোরআনের বাণী দিয়ে এই অধিবেশনের সূচনা করলেন। কোরআনী বাণী পাঠ করার পরে উনি সবাইকে আহ্বান জানালেন যে যার কাছে যা আছে তাই নিয়ে যাতে স্বাধীনতা সংগ্রামে সামিল হয়, কিছু না থাকলে মরিচুর গুঁড়া নিয়েও তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন। এরপরে কবি আব্দুল সালাম শেষ করার সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ আল ফারুক সাহেব ইংরেজিতে একটা বুলেটিন পাঠ করলেন এবং এই ইংরেজি বুলেটিনে বলা হয়েছে যে আমাদের স্বাধীনতার বাণী পাঠ করা হয়ে গেছে, স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে এবং পার্শ্ববর্তী দেশসমূহ আমাদের যাতে সাহায্য করে। এই বুলেটিন বাংলায় আবুল কাসেম সন্দীপও পড়েছিলেন এবং আবুল কাসেম সন্দীপও উদাত্ত আহ্বান জানিয়েছিলেন যে আশপাশের দেশসহ সমস্ত দেশবাসী যাতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সমমনা আরও 2 জন পরের দিন 27শে মার্চ এসেছেন, তাদের নাম হচ্ছে কাজী হাবিবুদ্দিন আহমদ মনি আর আমিনুর রহমান। 28 তারিখে আবার 2 জন এসেছেন, শারফুজ্জামান এবং রাশিদুল হোসেন। 29 তারিখে এসেছেন সৈয়দ আব্দুল শাকের, মোস্তফা আনোয়ার এবং রেজাউল করিম চৌধুরী। এই 10 জনকে নিয়ে আমাদের টিমটা গড়ে উঠেছে স্বতঃস্ফূর্তভাবে, একযুগে বাইরে থেকে আমরা আসি নাই। বিভিন্ন সময় আমরা সমমনা, এছাড়া সমমনা নয় এরকম অনেকেই এসছেন, হয়তো লাগাতার টিকে থাকেন না আমাদের সঙ্গে। 30 তারিখে হয়েছিল বোমবার্ডমেন্ট। 26শে মার্চ থেকে 30শে মার্চ এই সময়টুকু হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাকাল কালুরঘাটে। এই সময়ের মধ্যে আমরা প্রধানত প্রচার করেছি ঢাকা থেকে বঙ্গবন্ধুর
প্রেরিত একটা তার বার্তা 25শে মার্চ রাতে চট্টগ্রামে পৌঁছেছিল স্থানীয় আওয়ামী লীগের হাতে। তার ভিত্তিতে আওয়ামী লীগাররা সকালবেলা 26শে মার্চ ভোরবেলা একটা মাইকিং করেছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। সেই কাগজটি আবার সেই তার বার্তাটি বাংলায় অনুবাদ করে একজন উৎসাহী আওয়ামী লীগ কর্মী লিফলেট আকারে ছড়িয়ে দিয়েছিলেন। একটা লিফলেট আমার হাতে এসেছিল। সেই লিফলেটটি অর্থাৎ বঙ্গবন্ধুর জবানিতে স্বাধীনতার ঘোষণা, এটা আমরা নিজেদের কণ্ঠে আমাদের নিজের নাম প্রচার না করে 26শে মার্চ বারবার প্রচার করেছি। March 26, 2107 hours, Agartala, Press Trust of India. Broadcasting tonight from a clandestine radio station identified as Voice of Independent Bangladesh, the announcer said, "The Sheikh has declared the 75 million people of East Pakistan as citizens of the sovereign independent Bangladesh." অনুষ্ঠান শেষ হয় এই সময় আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম এ হান্নান সাহেব স্টুডিওতে প্রবেশ করলেন। কোলে আমাকে বললেন যে আমি দুপুরবেলা বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করেছি, এই অধিবেশনেও আমি এই ঘোষণা পাঠ করতে চাই। তখন আমরা সবাই সানন্দে রাজি হলাম এবং উনি বঙ্গবন্ধুর হয়ে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন এবং এই পাঠের সঙ্গে সঙ্গে আমরা দেশাত্মবোধক গান প্রচার করলাম এবং দেশাত্মবোধক গান প্রচার করে সবাইকে আহ্বান জানালাম যে এই বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর নির্দেশে এবং এই বেতার কেন্দ্র চলতে থাকবে। আপনারা এই বেতার কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে আপনারা দিক নির্দেশনা পাবেন, আপনারা অবশ্যই এই বেতার কেন্দ্র শোনার জন্য প্রস্তুত থাকবেন। এই বলেই আমাদের এই প্রথম অধিবেশন আমরা শেষ করলাম। আমি যতটুকু জানি যে 26 তারিখ রাত্রে হ্যালো ম্যানকাইন্ড নামে একটি ছোট্ট বিক্ষিপ্ত অনুষ্ঠান ওই রাত্রে প্রচারিত হয়েছিল। এরপরে 27 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্ররা এবং অন্যরা আরও ছোট ছোট দু একটি অনুষ্ঠান প্রচার করেছে এবং এর মধ্যে মেজর জিয়া এসেছিলেন এবং এখানে এই বেতারে উনি অংশগ্রহণ করেন। 30 তারিখের বোমবার্ডমেন্টটা হলো বাংলাদেশে পাকিস্তান সামরিক বাহিনীর প্রথম বোমবার্ডমেন্ট এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রটি হচ্ছে 26শে মার্চে উদ্ভাবিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বপ্রথম সাংগঠনিক তৎপরতা। এই জন্যে প্রধান সংগঠন হচ্ছে মুক্তিবাহিনী গঠনের আহ্বানটাও আমরা জানিয়েছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে। আসলে অসহযোগ আন্দোলনের সময় বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের গুটি কয় এই কি বলবো যারা ধর্মের নামে রাজনীতি করে সেরকম লোক ছাড়া, তাদের গৃহশত্রু বিভীষণ বলি আমি, তারা ছাড়া আপামর জনসাধারণ এক নেতৃত্বের ছত্রছায়ায় এসে গিয়েছিল। ওই সময় একটাই আমাদের বক্তব্য ছিল, দেশকে স্বাধীন করতে হবে। একটাই স্লোগান ছিল, জয় বাংলা। নেতৃত্বের নামও একটাই ছিল, জয় বঙ্গবন্ধু। তো এই একক নেতৃত্বের ছত্রছায়ায়, এটা চিরন্তন নয়, এটা হয়তো ওই সময়ের জন্যে, আগেও না পরেও না, এই একক নেতৃত্বের ছত্রছায়ায় এসে যাওয়া সর্বস্তরের মানুষ তখন স্বাধীনতা যুদ্ধের জন্য যার যার কর্মক্ষেত্রকে বেছে নিয়েছে, যার যার কর্মক্ষেত্রে নিজ নিজ দায়িত্ব পালন করেছে। সেরকম বেতার কর্মীরাই বেতার প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, বেতারে এসে হয়তো রাজনৈতিক কর্মীরা কেউ অংশগ্রহণ করতে পারে, যেমন একজন করেছিলেন, একজন মাত্র, এম এ হান্নান, যার নাম আমি আগেই বলেছি। আর কোনো রাজনীতিবিদ এই 26শে মার্চ থেকে 30শে মার্চের মধ্যে বেতার কেন্দ্রে আসে নাই, কালুরঘাটে আসে নাই। আবার সামরিক বাহিনীর লোকরাও পাহারার ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, পাহারার, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে পাহারার ব্যবস্থার জন্য 26শে মার্চ ক্যাপ্টেন রফিকুল ইসলামকে বলেছিলাম। তিনি পাহারা মোতায়েন করবেন বলেছেন, কিন্তু পরে যান নাই, পরে লোক পাঠান নাই। তার ফলে প্রথম দিন প্রোগ্রাম করার পরে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল, আগামীকাল আপনারা সকাল 9টার পরে আমাদের অনুষ্ঠান শুনবেন। পরের দিন কিভাবে অনুষ্ঠান করবো বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করতে করতে এদিক সেদিক একজন বন্ধু চন্দনপুরার তাহের সোবান, তিনি আমাকে হঠাৎ বললেন, পটিয়ায় একজন সামরিক বাহিনীর অফিসার আছেন, মেজর পর্যায়ের, নাম জানি না, তাকে, তিনি যেহেতু বাইরে আছেন হেডকোয়ার্টার্সের, তিনি বাবর এবং সোহাতের অস্ত্র নামাতে এসেছিলেন বলে জানি। তার বাইরে যখন আছেন নিশ্চয়ই বঙ্গবন্ধুর সাপোর্টার হবেন। তো পটিয়াতে গিয়ে আমি তখন সেখানে গিয়ে নাম জানতে পেরেছি, মেজর জিয়া, তাকে পেয়েছিলাম।
তাকে বলতেই তিনি পাহারার ব্যবস্থা করার জন্যে সেদিন তার সৈন্য 150 সৈন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছিলেন। নিজেও আমার সঙ্গে কালুরঘাটে এসেছিলেন 27 তারিখ। হ্যাঁ, তাহলে সামরিক বাহিনীর ইনভলভমেন্টটা হলো পাহারা দেওয়ার জন্যে। হ্যাঁ, তখন এখানে উপস্থিত হওয়ায় কথায় কথায় আমি তাকে বলেছিলাম, মেজর সাহেব, আমরা তো এখানে সব মাইনর, আপনি একমাত্র মেজর, আপনি কি নিজের কণ্ঠে কিছু বলবেন? আমি বললাম সাধারণভাবে, তিনি এটাকে খুব সিরিয়াসলি নিলেন। তারপর আমার সাথে বসে বসে ড্রাফট তৈরি হলো। আই মেজর জিয়া, on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, do hereby declare independence of Bangladesh। এই দিয়ে আরম্ভ, খোদা ভিক্টরি ইজ আওয়ার্স, খোদা হাফেজ, জয় বাংলা, এটা দিয়ে শেষ। ছোট্ট একটা বক্তব্য। Sovereign state of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. তিনি ছাড়াও আরও সামরিক বাহিনীর লোক 2 জন অংশগ্রহণ করেছিলেন। সুবিদ আলী ভূঁইয়া ক্যাপ্টেন, আরেকজন হলেন লেফটেন্যান্ট শমশের মুজমিন। আমার ধারণা যে তার আগে উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন, I মেজর জিয়াউর রহমান as the head of the provisional government do hereby declare the independence of Bangladesh। এটা আমার ধারণা, এটা আমি শুনেছি বলে আমার মনে হয়। একবার এটা বেতারে শোনা গেছে, শোনার সময় পলিটিক্যাল লিডাররা, এমআর সিদ্দিকী, তারপরে হান্নান সাহেব, তারপরে সবাই খুব রিয়াক্ট করলো যে উনি নিজে কি করছেন, কেন করছেন। তখন ইয়েতে এসে কারেক্ট করতে বলা হলো এবং সঙ্গে সঙ্গে উনি মেনে নিলেন। এটা নিয়ে করেন না। ওই জিয়ার কল ফর ইন্ডিপেন্ডেন্স, সেটা প্রথমবার তো নিজে বললো, আই মেজর জিয়া, আমি কল করছি, ইউ অল কাম ইন টু রিভল্ট অ্যান্ড আই এম ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স। তারপরে দেখলো যে ওটা হবে না, ও তো বেঙ্গল রেজিমেন্টের ছিল, বেঙ্গল কোম্পানি যেগুলো ছিল। তখন ও বললো যে আই অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান ইজ অ্যানাউন্সিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এইটাই সমানে ব্রডকাস্ট করতে শুরু করলো। এইখানে আমরা কলকাতায় শুনতে পাওয়া যায়নি, এটা আগরতলায় আমরা মনিটর করতাম। 28th March, The Times of India. Agartala, March 27th. Major Zia, Chief of the Bangladesh Liberation Army, declared over the Free Bangla Radio tonight that Bangladesh would be rid of the Pakistani military administrator in 2 or 3 days. 30th March, The Manila Times. Free Bangla Radio, monitored in Calcutta, announced the establishment of a provisional government of Bangladesh, Bengali nation, under Major Zia, described as the head of the Liberation Army. The clandestine station said Sheikh Mujib would guide the government from Chittagong, where he was directing the liberation struggle. 31st March, The Times of India. Calcutta, March 30th. I, Major Zia, Provisional Commander-in-Chief of the Bangladesh Liberation Army, hereby proclaim, on behalf of Sheikh Mujibur Rahman, the independence of Bangladesh. যুদ্ধকালীন কর্তব্যের মধ্যে নানা রকমের কথা আমরা প্রচার করেছি। তখন কোনো কি প্রচার করা হবে তার মধ্যে কোনো দিক নির্দেশনাও ছিল না, শুধু একটাই দিক নির্দেশনা ছিল, স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আমরা এটাই বুঝতাম। কালুরঘাট এবং আগরতলায় 2টা পর্যায়ে কিন্তু আমাদের মাথার উপর কেউ ছিলেন না, এবং আমার 10 জন নিয়ে আমাদের যে কর্মী বাহিনী, এই শুধু সুব্রত বড়ুয়া কালুরঘাটে আগরতলায় জয়েন করেছিলেন, তাকে নিয়ে 11 জন হয়েছিলাম আমরা। এই সময়ে আমাদেরকে ব্রিফ করার মতো বা আমাদেরকে জবাবদিহিতার মতো কেউ ছিল না। জবাবদিহিতা জনগণ। আমরা মনে করতাম আমরা জনযুদ্ধের মুখপাত্র হিসেবে কাজ করছি, জনগণের কাছে আমাদের জবাবদিহিতা। আর কালে ভদ্রে আমি পূর্বাঞ্চলীয় নেতা এমআর সিদ্দিকী, মোহাম্মদ খালেদ, জহুর আহমদ চৌধুরী, এদের আশেপাশে পেতাম আগরতলায়। 2য় পর্যায়ের কথা বলছি, তাদের কাছ থেকে গিয়ে হয়তো আমি এই বিষয়ে স্যার আপনাদের কি পলিসি এইভাবে জেনে নিতাম। 30শে মার্চ বোম্বার্ডমেন্টের পর স্বভাবত ওখান থেকে আমাদেরকে ছিটকে বেরিয়ে যেতে হয়েছিল,
এবং 1 কিলোওয়াটের ট্রান্সমিটার ছিল, আমরা ওটা তুলে নিয়েছিলাম বেপরোয়াভাবে। প্রথমে কোথায় গিয়ে ওটা ইনস্টল করা হবে সেই জায়গা নির্ধারণ করা। তাৎক্ষণিকভাবে আমরা শেল্টার নিয়েছিলাম পটিয়ায় এবং ট্রান্সমিটারটা নিয়ে। তো পটিয়ায় একজন প্রবীণ বেতার প্রকৌশলীকে আমরা পেয়েছিলাম, তার কাছ থেকে পরামর্শ চেয়েছিলাম কোথায় এটা ইনস্টল করা যায়। তিনি বললেন 1 কিলোওয়াট ট্রান্সমিটারের সূত্রী এলাকা হলো 10 মাইলস রেডিয়াস, যেটা পটিয়া থানাটাও কভার করবে না, আবার এখানেও বোম্বার্ডমেন্ট হবে। তার চেয়ে কোনো বর্ডার এলাকা যদি পাওয়া যায় যেখানে ইন্ডিয়ান লিস্নাররা আমাদের কথা শুনবে। তিনি লক্ষ্য করেছেন মানে 26শে মার্চের পর থেকে অল ইন্ডিয়া রেডিও আমাদের পক্ষে বলছে, যে আমাদের সংবাদ হাইলাইটও ভালোভাবে করছে এবং মন্তব্যগুলো আমাদের পক্ষে, পূর্ব বাংলাদেশের পক্ষে বলছে আর কি। কাজে যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ইন্ডিয়ান লিসনাররা শুনতে পায় তাহলে অল ইন্ডিয়া রেডিও ওটাকে রিব্রডকাস্ট বা ওটার উপর ভালো কভারেজ দেবে। তো আমরা তাৎক্ষণিকভাবে রামগড় আমার একটু পরিচিত এলাকা ছিল, রামগড় থানা বর্ডার এলাকায় একটা সরু নদী আছে, ফেনী নদী, নদীর পারে, ওপারে সাবরুম থানা। কাজে রামগড়টায় যেহেতু থানা আছে ওখানে ইলেকট্রিসিটিও আছে। আমরা এইসব করতে করতে চিন্তা ভাবনা করতে 3 এপ্রিল পর্যন্ত আমাদের সময় লেগে গেছে। 30শে মার্চ থেকে 3 এপ্রিল এই সময়, এই 3 দিন 4 দিন প্রোগ্রাম হয়নি। 3 এপ্রিল ওখানে যখন পৌঁছি রামগড়, এই ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম হলেন রাঙ্গামাটি ডিসি, তিনি তার হেডকোয়ার্টার তখন রামগড়ে নিয়ে গেছেন। তিনি আমার পরিচিত ছিলেন। তিনি আমাকে দেখেই বললেন, তোমার টিমের বাদবাকি লোক থাক, শুধু বাংলা এবং ইংরেজিতে ব্রডকাস্ট করতে পারে এই 2 জন সহকর্মী নিয়ে এক্ষুনি নৌকায় উঠো, ওই পারে যাওয়া যাবে। ইন্ডিয়া গভর্নমেন্ট আমাদেরকে একটা শর্ট ওয়েভ ট্রান্সমিটার দিয়েছে, সেটাকে কাজে লাগানো। তা আমি আবুল কালাম সন্দীপ আর আবদুল্লাহ ফারুককে নিয়ে নৌকায় উঠলাম। সাবরুম গিয়ে কিছু কাজকর্ম হয়েছে, থানায় নামধাম লেখা থাকা হয়েছে। ওখান থেকে একটা জিপে করে আমাদেরকে বাগাপায় নিয়ে যাওয়া হয়েছে। বাগাপা BSF 92 হেডকোয়ার্টার। সেখানে একটা ছোট্ট একটা ট্রান্সমিটার, অমর সিং বলে একজন অপারেটর, শিখ অপারেটর, 200 ওয়াট শর্ট ওয়েভ ট্রান্সমিটার, ঢাকার দিকে এন্টিনা ফিট করা। সেখান থেকে আমরা যে কয়দিন প্রোগ্রাম করতে পারি নাই, আমার একটা অভ্যাস ছিল প্রচারযোগ্য বা সংবাদ হিসেবে গ্রহণযোগ্য কিছু পেলেই কাগজে টুকে টুকে রাখা, বোম্বার্ডমেন্টের পর থেকে। তো সেগুলো পকেটে ছিল, সেগুলোর ভিত্তিতে আমি ডিকটেশন দিলাম, আবুল কালাম সন্দীপ বাংলায় লিখলেন, সঙ্গে সঙ্গে আবদুল্লাহ ফারুক ইংরেজিতে করলেন। তারপর এটা দিয়ে আমরা 1 ঘন্টার প্রোগ্রাম করলাম। পরের দিন কর্নেল ঘোষ ওখানে ছিলেন। কর্নেল ঘোষ ওখানকার চার্জে, ইন্ডিয়ান কর্নেল। তিনি বললেন পরের দিন আমরা যেন পার্মানেন্টলি চলে আসি। 6 জন, আমরা মানুষ ছিলাম 10 জন। পরে আমরা একটা ডিসিশন নিলাম, ওই ইঞ্জিনিয়াররা তো কাজ, ওদের কাজ হবে এর পরে, ট্রান্সমিটারটি আমাদের সঙ্গে আসে নাই। কারণ ট্রান্সমিটারটি যদি এসে যায় 1 কিলোওয়াট, তখন ইঞ্জিনিয়ারদের কাজ হবে। আমরা প্রোগ্রামের কয়েকজন পার্মানেন্টলি ইয়েতে চলে গেলাম। এরপরে 1 কিলোওয়াট ট্রান্সমিটারটাও এসছে 12 এপ্রিল, সেটাও ইনস্টল করা হয়েছে বাগা ভাবেলুনিয়া ফরেস্ট হিল রোডে। আবার আমাদের গ্রুপটাকেও সংবাদ বাগাভাতে বসে পাওয়া যায় না বলে আমাদেরকে শালবাগানের ইয়েতে নিয়ে আসা হয়েছে, আগরতলা শহরের কাছাকাছি। পরে আগরতলাতে নিয়ে আসা হয়েছে। এটা প্রোটেক্টেড একটা বাড়ি, বনমালীপুরের বার্মা, আমি নাম মনে করতে পারছি না, বার্মার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে, জেল রোডে। তারপর আমরা রেকর্ড করতাম, রেকর্ডিংটা আমরা প্রচার করতাম ক্যাসেটের মধ্যে। 2টো ট্রান্সমিটার 25 মে পর্যন্ত চলেছে। একটা হলো 1 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার, আর একটা হলো 400 ওয়াট শর্ট ওয়েভ ট্রান্সমিটার। এই 2টো থেকে আমরা নিয়মিত প্রোগ্রাম করতাম। এটা টার্গেট এরিয়া হিট করতো না, কারণ খুব পাওয়ারফুল ট্রান্সমিটার ছাড়া, শর্ট ওয়েভের ট্রানজিস্টার ছাড়া শর্ট ওয়েভের প্রোগ্রাম শোনা যেত না। তখন পাকিস্তান অবজারভারে এটা খুব পাওয়ারফুল ট্রানজিস্টার ছিল। মুসা সাহেব সাংবাদিক, তিনি শুনেছেন, তিনি আমাকে এক সময় বলেছেন, মাঝে মাঝে শুনে যেত। আর 1 কিলোওয়াট তো মিডিয়াম ওয়েভ 10 মাইলের বেশি যাবে না। আমি আর প্রণবেশ সেন, সে আর আজ নেই। আমি গেলাম, জিজ্ঞেস করলাম কোথায়, তারা বললেন যে না, এই প্রেস ক্লাবে গেলে
তোমরা জানতে পারবে। তা আমি আরও গেলাম টেপ রেকর্ডার নিয়ে। ওখানে ছিলেন তখন আমাদের সমর বোস, আমাদের সহকর্মী ছিলেন তখন, উনি বর্ডার সিকিউরিটি ফোর্সের পিআরও হিসেবে ডেপুটেশনে ছিলেন। তার সঙ্গে দেখা হলো, উনি দেখলাম উনি কতগুলো একটা কনভয় নিয়ে প্রেসের মধ্যে আমরা আকাশবাণী থেকে দুজন ছিলাম, আর সবই বোধহয় বিদেশি ছিল। খোঁজ নিয়ে জানলাম যে নতুন একটা রাষ্ট্র বাংলাদেশ থেকে তারা এই প্রথম নতুন রাষ্ট্রের জন্ম নিচ্ছে এবং নতুন মন্ত্রিসভা এখানে শপথ গ্রহণ করবেন তাজউদ্দিন আহমেদের প্রধানমন্ত্রীত্বে। আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। প্রত্যেকটি শপথ যখন গ্রহণ করে এক একজন মন্ত্রী সেই প্রথম সরকারের, তখন ওখানে এমনভাবে এত হাততালি আর এত জয়ধ্বনি এবং উন্মাদের মতো চিৎকার জনতা, যে আমার সেই দিনই মনে হয়েছিল যে এই জাতিকে সেই যে আর দাবিয়ে রাখা যাবে না, সত্যিই দাবিয়ে রাখা যাবে না, মুজিব বলেছিল। আমরা চেষ্টায় থাকলাম যে কি করে ইয়ে করা যায়, মুক্তাঞ্চলে যাওয়া যায়, আর কি কি জিনিস নিয়ে যাওয়া যায়। তো তখন আমরা ঠিক করলাম যে আগে আমরা সংগ্রহ করি এই বঙ্গবন্ধুর ভাষণ, সেই পুরোপুরি তখন যে 25শে মার্চের পরের রেডিওর কি অবস্থা হতে পারে, সেই রেডিও পাকিস্তান আবার ফিরে এসছে এবং আর্মির সে মানে পিছনে ঘাঁটি গেড়েছে, তাম্বু টাম্বু অনেক পড়ে গেছে, আরও ওয়াচ টাওয়ার পাকা হয়ে গেছে, মানে স্টুডিওর গেটে সব কিছু আছে। সেই অবস্থাতে আমাদের স্টুডিও থেকে ডাবল স্পিডে, যাতে এমনি নর্মাল স্পিডে দিলে কি প্রোগ্রাম কপি করা হচ্ছে বুঝতে পারবে, এই জন্য সেটা ডাবল ট্রিপল কোয়াড্রাপল স্পিডে এক টেপ থেকে, মানে অরিজিনাল টেপ তো রাখতে হবে, অন্য টেপে কপি করা শুরু করে দিলাম। তো ইঞ্জিনিয়ার কয়েকজন আমাদের খুব কোঅপারেট করেছিলেন। আমাদের এই কলিগ তাহের সুলতানের বাসায় সেগুলো প্রত্যেকদিন রাখা হতো। আর ওই দিকে আরেক দিক থেকে যে আমরা পথ খোলা কোনো মুক্তিযোদ্ধা দলের সঙ্গে আমরা যাব, মানে বের হয়ে যাব, মুক্তাঞ্চলে যাব। তো এই চিন্তা করে করে এপ্রিল মাস পর্যন্ত আমাদের ঠিক গেল। মের ফার্স্ট উইকে আমরা হদিশ পেলাম যে যাবার একটা পথ হয়েছে আর কি। সেখানে দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যান্য জায়গা থেকে বেশ কিছু শিক্ষক এসছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও এসছেন, সাংবাদিক, মানে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের অনেকেই আছেন, আবার ভারতীয় দিক থেকেও আছে। তো কথা হচ্ছিল যে এখানে যারা বুদ্ধিজীবী শিক্ষক বা এসে তাদেরকে কোথাও কোথাও প্রোভাইড করার ব্যাপারে, যেমন গেস্ট প্রফেসর হিসেবে বা ভিজিটিং প্রফেসর হিসেবে তাদের অ্যাবজর্ব করবো, অন্যান্য জায়গা করা। এর মধ্যেই আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হলো। তো বলবে যে এনারা ঢাকা রেডিও থেকে এসছেন, তারা হয়তো ভেবেছিলেন যে আমাদেরকে হয়তো কোথাও প্রোভাইড করতে হবে আর কি। তো বললে হ্যাঁ, তাহলে আকাশবাণীতে একে সেন তখন ডাইরেক্টর জেনারেল আকাশবাণীর, উনিও ছিলেন, ইনফরমেশন মিনিস্টার যেহেতু তার সঙ্গে ছিলেন। তো বলে হ্যাঁ আপনি কি ওনাদের বলে হ্যাঁ পারা যাবে। ওনারা ধরে নিয়েছেন যে আকাশবাণীতে বোধহয় আমাদেরকে চাকরি টাকরি দেওয়ার ব্যাপারে। তা আমরা আবার তাড়াতাড়ি বললাম যে ঠিক আমরা এই উদ্দেশ্যে আসিনি, আমরা একটা মিশন এসেছি। তখন মিসেস সৎপতির কানে কানে বললেন যে এই আমরা কি জন্য গেছি আর কি। তো সবাইকে, অনেক লোক, প্রায় শখানেক লোক ওখানে, যেমন সাংবাদিকও আছে, এটা লিখে উঠাতে পারে। তখন বললে যে ঠিক আছে। 17 এপ্রিল বৈদ্যনাথ তলায় যে মন্ত্রিসভাটা গঠন হলো, গঠন হওয়ার পর মানে যে বক্তৃতা এবং ওদের যে অ্যানাউন্সমেন্টে ছিল, তাতে ওদের 4-5টা দাবি ছিল ভারত গভর্নমেন্টের কাছে, মানে সাহায্য করার জন্য। তার মধ্যে একটি ছিল যে উচ্চ ক্ষমতা সম্পন্ন
মানে ট্রান্সমিটারের ব্যবস্থা করা, যাতে করে স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা পৌঁছতে পারে। সেটা ইন্দিরা সরকার মেনে নিয়েছিলেন। ডাইরেক্টলি রেডিও থেকে বাংলাদেশ রেডিও যদি করা হয় আমাদের রেডিও ট্রান্সমিটারে, তাহলে সেটা একটা আন্তর্জাতিকভাবে সেটা একটা সমস্যা হতে পারত। সে কারণে কি করা হলো, আমাদের একটা ট্রান্সমিটার যেটা ক্যালকাটা বি হিসাবে পরিচালিত হতো আর কি, চলতো একটা 50 কিলোমিটার ট্রান্সমিটার যেটা ছিল, সেই ট্রান্সমিটার ক্রিস্টাল এবং তার ওয়েভ লেংথ ইত্যাদি এই সমস্ত মানে সরিয়ে চেঞ্জ করে ওটাকে করে দেওয়া হলো বাংলাদেশ রেডিও। জয় বাংলা পত্রিকাটা তখন সাপ্তাহিক পত্রিকা, ওই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তথ্য বেতারের দপ্তরের পক্ষ থেকে এই পত্রিকাটা বের হতো। সম্পাদক ছিলেন মান্নান সাহেব, টাঙ্গাইলের MNA। উনি MNA ইনচার্জ ওই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এটা উনি ছিলেন আর কি। তো মান্নান সাহেবের সঙ্গে তখন জয় বাংলা অফিসে মিট হলো। না, ওখানে গেলাম, গিয়ে তখন শুনি যে মান্নান সাহেব চলে এসছেন ওই বালিগঞ্জ সার্কুলার রোডে থাকতেন উনি, জয় বাংলাটা অফিস ছিল। তো আমরা আবার সেখান থেকে এই বালিগঞ্জ সার্কুলার রোড 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড, সেখানে এসে দেখি যে 3তলা বিল্ডিং একটা। তো ইয়েতে ঢুকতে ভীষণ সিকিউরিটি, তো প্রথম বুঝতে পারিনি। তো গিয়ে দেখলাম যে পুরো মানে বাংলাদেশের ক্যাবিনেট ওখানেই, অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন সাহেব, মনসুর আলী সাহেব, এমনকি সেই খন্দকার মোস্তাকও ছিল। মান্নান সাহেব একটা ছোট রুমের পাশে ছিল আর কি। তো ওই বিল্ডিংয়ে তো বললেন, মান্নান সাহেবের সঙ্গে দেখা হলো। তো তখন বলে, আপনারা 3 জন এসছেন, তো আপনারা কি পারবেন শুরু করতে? আমরা বলে হ্যাঁ, আমরা খবর দিলাম আমাদের সেকেন্ড টিমের আছে, রেডি আছে, আমার মেসেজ পাঠালে এসে যাবে। তা আমরা বললাম যে কোথায়, স্টুডিও কোথায়? বলে স্টুডিও তো এখানেই হবে। আমরা একটু অবাক হয়ে গেলাম। তখন উনি বললেন যে না, কালকেই এখান থেকে 2 দিন পরে আর কি। আমরা অ্যাকচুয়ালি তারিখটা বলা হয়নি, আমরা 22 তারিখে পৌঁছেছিলাম কলকাতাতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 361.44 মিটারে প্রতি সেকেন্ডে 830 কিলো সাইকেলসে। 25শে মে উদ্বোধন হলো। উদ্বোধনের জন্য কোনো মানে আনুষ্ঠানিকতা ছিল না, জাস্ট এটা উদ্বোধন হয়ে গেল বিদ্রোহী কবির জন্মদিন উপলক্ষে। সেখানে আমি তো বলেছি বোধহয় আগে যে সৈয়দ আলী হাসান, তারপর ডক্টর আনিসুজ্জামান, তারপরে আরও অনেকে, আমরা মোহাম্মদুল্লাহ চৌধুরী, কোরআন তেলাওয়াত ওনারটা দিয়েই শুরু হয়েছিল। তারপরে বজ্রকণ্ঠ বলে আমরা একটা অনুষ্ঠান রেখেছিলাম শেখ মুজিবের, আমি একটা আবৃত্তি করেছিলাম বিদ্রোহী কবিতাটা। তারপরে আমাদের যে নিউজ ছিল, সে নিউজটা মানে পড়ার জন্য তখন সবাই প্রস্তুত ছিলেন না, কিন্তু যেহেতু সৈয়দ হাসান ইমাম নাটকের লোক এবং তার একটা আছে, সুতরাং তাকে দিয়েই প্রথম আমরা আরম্ভ করলাম। এবং মানে মুক্তিযুদ্ধের প্রতি তার একটা অঙ্গীকার আছে সাংঘাতিকভাবে। চরমপত্র, এই চরমপত্র শুনতে পাবেন সকাল 7:50 বঙ্গবন্ধুর বাণী থেকে পাঠ শুনতে পাবেন সকাল 7:40 এরকমভাবে আমরা জাগরণী এই প্রথম দিনের অনুষ্ঠান যেগুলো আছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা, এটা বলে আমরা সেই নজরুলের বিশেষ অনুষ্ঠান জন্মজয়ন্তী সেটাও বলেছিলাম আর কি। শিল্পী কামরুল হাসান উনি আর তাহির উদ্দিন ঠাকুর, ও পররাষ্ট্র দপ্তরে খন্দকার মোস্তাকের সঙ্গে যুক্ত ছিল। এরা দুজন আসলেন, এসে আমাকে বললেন যে নিউজ দায়িত্বটা আপনাকে নিতে হবে। ফার্স্ট প্রায়োরিটি যেটা ছিল সেটা হলো যে মুক্তিবাহিনী কোথায় কোথায় হিট করেছে এবং কোন কোন জায়গায় কতজন পাকিস্তানি আর্মিকে মারতে পেরেছে, কোন জায়গা দখল করতে পেরেছে, এই নিউজগুলো কিন্তু আমরা আগে প্রচার করতাম। কারণ এটা আমাদের যে সমস্ত রণাঙ্গনের বন্ধুরা আছেন, লড়াই করছেন, তাদের উৎসাহ যোগাবে।
বিপ্লবী মুক্তিবাহিনীর খবরে প্রকাশ, গতকাল নিহত টিকা খানের 4 জন সহকারীও সদল বলে নিহত হয়েছে। বাংলাদেশের সমস্ত সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস আদালত সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। স্বাধীন বাংলার গ্রামাঞ্চল থেকে শত শত মিছিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহর অভিমুখে ভিড় জমিয়েছে। আপনারা এই খবর শুনছেন বাংলা বেতার কেন্দ্র থেকে। আমাদের মুক্তিবাহিনী বিপুল বিক্রমে অসম সাহসিকতার সাথে শত্রু সেনাদের পিছু হটিয়ে চলেছেন। বিপ্লবী বেতার কেন্দ্র থেকে খবর প্রচার এখনকার মতো এখানে শেষ হলো। বাংলা ভাষাভাষী ছাড়া আমাদের কথা তো বুঝতে পারবেন না অন্যরা। হিন্দি স্পিকিং বা ইংলিশ স্পিকিং বা বিদেশের যে সমস্ত রেডিও আছে, কারণ আমাদের সঙ্গে একটা মোটামুটি ইয়ে ছিল, রেডিও জাপান, রেডিও অস্ট্রেলিয়া, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, এগুলো একটা মানে আমাদের নিউজ নিত। আলমগীর কবির যখন জয়েন করলেন সেটা অল্প কিছুদিন পরেই, তখন থেকে ইংলিশ বুলেটিনটা ওনার দায়িত্বে চলে গেল, বাংলার অনুবাদটা করতে হবে। মানে বাংলাতে সেন্ট্রালি তৈরি হবে, তারপরে উর্দুতে বা ইংরেজিতে অনুবাদ করে সেইটা প্রচার করা হবে। যাই হোক, আলমগীর কবির আসার পরে ইংলিশ ডিপার্টমেন্টটা আমরা চালু করার চেষ্টা করলাম এবং তখন ওখানে কিছু মানে নতুন প্রোগ্রাম হতে আরম্ভ করলো। এর মধ্যে আলী জাকের গিয়ে উপস্থিত হলেন। আমরা বিশ্ববাসীকে জানান দেব ইংরেজি প্রোগ্রাম, উনি ছিলেন অর্গানাইজার, আমাকে প্রডিউসার করলেন। ইংরেজি যে অনুষ্ঠানটা, সেটা মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানাবো অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের দেশে। অনেকেই জানে না, মানে যাদের রিপোর্টার আছে বর্ডার ক্রস করে একটু কিছু দূর যে আসে, আর আমাদের তো নিত্যই খবর আসছে বাংলাদেশের একেবারে অভ্যন্তর থেকে, লোক আসছে, লোক মারফত খবর পাচ্ছি, বিভিন্নভাবে আমরা খবর পাচ্ছি, রিপোর্টের লিখে পাঠাচ্ছি, খবর পাচ্ছি। এইটা জানান দিতে হবে এবং জানান দিতে হবে যে বাংলাদেশে একটি জেনোসাইড চলছে, একটি বড় ব্যাপার। তারপরে উনি আমাকে বললেন যে আরো দুটি কাজ তোমাকে করতে হবে। একটি হচ্ছে পলিটিক্যাল কমেন্ট্রি লেখা, যেটার ভিত্তি হবে বিদেশি রিপোর্ট, এর রাজনৈতিক ফলআউটটা কি হয় এই সব রিপোর্টের, সেই সম্বন্ধে একটা কমেন্ট্রি বা বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ লিখতে হবে। আর 4 নম্বর কাজ হচ্ছে যুদ্ধ প্রতিবেদন। This is Radio Bangladesh giving you the news. 8 Pakistani troops were recently done away with in Jambari area and Kashimpur railway station. হানাদারদের সহযোগিতা করবেন না। দেশের 7.5 কোটি মানুষের সঙ্গে নিজের ভাগ্যকে জড়িয়ে নিন। দেশকে হানাদার মুক্ত করুন। ये रेडियो बांग्लादेश है। उर्दू सामीन के लिए इस प्रोग्राम में पहले आप एक तंजिया मजमून सुनेंगे। पेश करेंगे जनाब जाहिद सिद्दीकी। कुत्ता खां रिटायर हो गया और गिदड़ अली भुट्टो ने उसकी जगह संभाल ली। यानी पिंडी की टूटी हुई कुर्सी एक शराबी ने दूसरे शराबी को सौंप दी। और गरीब नूरुल अमीन की हालत यह है कि अंगड़ाई भी ये लेने न पाए उठा के हाथ, भुट्टू जो आया छोड़ दिए मुस्कुरा के हाथ। भुट्टू ने कहा कि बांग्लादेश के अवाम सब भूल जाएं और उससे दोस्ती कर लें। बहुत खूब, ये दोस्ती की भी खूब रही। मियां भुट्टू, अगर ज्यादा खुजलाहट है तो बांग्लादेश के सबूर खां पर डोरे डालो, क्योंकि इस सिलसिले में सिर्फ सबूर खां ही तुमको आराम पहुंचा सकता है। आकाशवाणी कोलकाता সংবাদ পরিক্রমা পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। আকাশবাণীতে অন্যান্য অনুষ্ঠানও হতো, কার্টুন বলে একটা প্রোগ্রাম হতো তখন আমাদের আকাশবাণীর ওই মিস্টার সেনগুপ্ত স্টেশন ডাইরেক্টর তিনি করতেন, সেটাও খুব জনপ্রিয় ছিল। সঙ্গীত, কথিকা, নানা রকম প্রোগ্রাম হতো। আমাদের নিজেদের নির্দেশিকার মধ্যে থেকে আমরা যুদ্ধের খবর তো দিতামই, সেই সঙ্গে সব খবরই দিতাম, কিন্তু এই যে দুটো চ্যানেল আলাদাভাবে একেবারে মানে একে অন্যের পরিপূরক, সাপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এইভাবে যে দুটো চ্যানেল একসঙ্গে যে কাজ করেছে, এটা বোধহয় বেতার সম্প্রচার, ভারতে নয় বেতার সম্প্রচারের ইতিহাসে একটা দুর্লভ দৃষ্টান্ত। একদিন দেখি যে গৌরীপ্রসন্ন মজুমদার, তিনি প্রণবেশ সেন, উপেন এবং বিশিষ্ট লোকশিল্পী গায়ক স্বর্গত অংশুমান রায়, এরা আকাশবাণীর বারান্দায় দাঁড়িয়ে কিছু একটা কথাবার্তা বলছেন। তা আমার কৌতূহল হলো কি হচ্ছে। তখন প্রণবেশ বলল, জানতে পারবি, 2-1 দিনের মধ্যেই জানতে পারবি। তার কয়েকদিনের মধ্যেই শুনলাম গৌরীপ্রসন্ন বাবু সেই বিখ্যাত গানটি লিখলেন,
শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, ওই গানটা যেটা পরে বাংলাদেশে, ভারতে তো বটেই, বাংলাদেশে একটা প্রায় জাতীয় সঙ্গীতের মর্যাদায় চলে গেল। এটা শোনার পর আমাদের নিউজ টেবিলে সবাই একটা চিৎকার করে উঠেছে, মানে এই অবস্থার মধ্যেও। এতে সব থেকে বড় ভূমিকা গৌরীপ্রসন্ন মজুমদার, ওনারই। গিয়েছিলেন অংশুমান রায়। আমি আগের পাড়ায় সাউদার্ন গার্ডেন্সে থাকতাম গড়িয়াতে। ওইখানে একদিন যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, গৌরীদা খুব ভীষণ রকমের, ওই বাংলা ছিলেন তো, খুব একটা সেন্টিমেন্টাল হয়ে গেলেন, একেবারে বুধ হয়েছিলেন আর কি আন্দোলনটার সঙ্গে আর কি। তো তার কাজ তো কলম চালানো। তো উনি একদিন বলছেন চলো বাংলাদেশের উপর গান তৈরি করি। সেখানে অংশুমান রায়ও এসেছিলেন। তো অংশুমান রায় হারমোনিয়ামে বসলো, গৌরীদা এরকম কথা 4 লাইন করে লিখছেন, বলুন তো দেখুন তো এটা কিরকম হয়। মূলত অংশুমান রায় সুর করেছিলেন, আমি একটু টাচ আপ করে একটু ফর্মের দিক থেকে যাতে ভালো হয় গানটা এরকম করে দিয়েছিলাম আর কি। সাধারণত এইসব রেকর্ড করে এনে তারপর বেস করে একটা স্ক্রিপ্ট লিখে সেইটা রেকর্ড করে তারপরে এডিটেড যা পোর্শন হয় দুটো মিলিয়ে সংবাদ বিচিত্র হয়। তা আমি ভাবলাম যে না, আজকে কোনো স্ক্রিপ্ট হবে না, আজকে ওই মুজিবের, শোনো একটি মুজিবের একটা পংক্তি যাব, তারপরে মুজিবের ভাষণ যেটা আমি রেকর্ড করে এনে পেলাম ওটার থেকে কিছু অংশ, সুইটেবল অংশ ওখানে লাগাবো। এইভাবে পুরো প্রোগ্রামটা প্ল্যান করলাম। আমার তো কিছুই মনে নেই এখন, কথাবার্তা অনেক দিনের ঘটনা তো, মানে গাওয়া হয় না তো। 2 লাইন দেখি চেষ্টা করে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। সেই সবুজের বুকের আমি তো পথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাছে কোথায় আছে হায় রে এমন সোনার। আমরা দেশের মানুষের অধিকার চাই। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের মাটিতে বিশ্বাসঘাতক আর দালালদের বেঁচে থাকবার কোনো অধিকার নেই। এদের খতম করা বাঙালি হিসেবে আপনার জাতীয় কর্তব্য। যে মূল অনুষ্ঠানগুলো করতাম সেটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য একটা বিশেষ অনুষ্ঠান, সেটা হচ্ছে অগ্নিশিখা। এটা রেগুলার প্রচারিত হতো। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের অংশ নিয়ে আমরা বিশেষ অংশ নিয়ে বজ্রকণ্ঠ নামে প্রচারিত। এটা খুব ইন্সপায়ার করতো আর কি সারা দেশের মানুষকে এবং মুক্তিযোদ্ধাদেরকে। আমরা সেই অংশগুলোর প্রচার করতাম। আর সবচেয়ে আকর্ষণীয় একটা সিরিজ, এটা কিছুদিন পরে শুরু হয়েছিল, জল্লাদের দরবার সিরিজ নাটক আর কি। যেটা হঠাৎ একদিন দেখি একটি লোক হামাগুড়ি দিয়ে আসছে আমাদের এখানে, সিঁড়ি বেয়ে বেয়ে। তা অবশ্য রাজশাহীর থেকে যারা এসেছিলেন অফিসার তারা চিনতে পারলেন, বলে আঙ্গুর তুমি কোথেকে এলে? ওর নাম হলো মফিজ আঙ্গুর। রাজশাহী বেতারে সে গান গাইতো, পল্লীগীতি। সেই যুদ্ধের পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যখন অনুষ্ঠান শেষে তার মনে হয়েছে যে আমি যাব। রাজশাহী থেকে সে ওই অবস্থায় হামাগুড়ির হাতে খরমের মতো, মানে টায়ারের ইসে, এইটার দিয়ে উনি পদ্মা পার হয়েছেন। যেহেতু পদ্মা পার হয়ে মুর্শিদাবাদ গেছেন, সেখান থেকে সেই কলকাতা গেছেন এই ট্রেনে বাসে ইসে করে। এবং কলকাতার মতো একটা মহাসমুদ্রের মতো একটা শহর,
সেখানে অনেক খুঁজে বের করেছেন, করে শুধুমাত্র স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইবে সে। বন্ধুরে বলবো কি তোরে আমার ক্ষেতের সোনার ধান খাইলো ইন্দুরে। ঢাকা রেডিও থেকে আনা কয়েকটা রেকর্ডই তখন বেশিরভাগ বাজানো হতো। তা কামাল আহমেদ আমাকে অনুরোধ করেন যে কিছু গান লিখে দেওয়ার জন্য। আমি তখন তাকে কিছু গান লিখে দিই একটা খাতায়, এক্সারসাইজ খাতায় 14-15টা গান লিখে দিই। তার মধ্যে ছিল পূর্ব দিগন্তে সূর্য উঠছে, রক্তলাল রক্তলাল, মরা একটি ফুলকে মাথা বলে যুদ্ধ করি, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, তারপরে একসাথে রক্তের বিনিময়ে, লেফট রাইট জনগণ সব এগিয়েছিল, এবং জলবীর সৈনিক, মুক্তির চির হয়ে যাচ্ছে ইত্যাদি। আব্বেল মামুন মোরা একটি ফুলকে মাথা বলে যুদ্ধ করি গানটি পৌঁছে করার সঙ্গে সঙ্গে বাংলাদেশে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হয়। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটা যখন বেজে উঠলো তখন আমাদের কাছে সাংঘাতিক একটা মানে মানে আবেগ, একটা প্রচুর রকমের একটা ইমোশন আমাদের ভেতরে মানে আমাদেরকে একেবারে চোখট করে ফেললো। সবাই একটু পরে যেন সমস্ত ইয়েটা বাঁধ ভাঙা বন্যার মতো সবাই চিৎকার করে উঠলাম, এত চমৎকার হচ্ছে। সারাটি জন সে মাটির দানি বক্ষ ধরে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। তাজউদ্দিন সাহেব বললেন যে তোমাদের আরো কাজ করতে হবে। তখন 14 সদস্যের একটি টিম তৈরি করে বাদল রশিদের নেতৃত্বে আমরা মহারাষ্ট্রে, দিল্লি, গোয়া, পুনা, কানপুর, বোম্বে বিভিন্ন জায়গায় গিয়ে অনুষ্ঠান শুরু করলাম। সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন বোম্বের চিত্র অভিনেত্রী ওয়াহিদা রহমান, আর সঙ্গীতের সাইডে ছিলেন হেমন্ত মুখার্জি, সলিল চৌধুরী, সবিতা চৌধুরী, শম্ভু মুখার্জি, আর সচিব ছিলেন সলিল ঘোষ। ওনারা এই ফাংশনের টিমটা চালাতেন আর কি, এবং সেগুলো করে আমাদের একটা ফান্ড, ভীষণ একটা বড় একটা ফান্ড তৈরি হলো। এক অদ্ভুত ঘটনা যে একটা মুচি বোম্বেতে আমরা প্রোগ্রাম করেছিলাম, জায়গা জায়গায় প্রোগ্রাম করেছি, অনেক টাকা তুলেছি। এক মুচি তার জুতা সেলাই, জুতা পালিশ করে। একটা মুচি তার সারাদিনের রোজগার, সারাদিনে যে রোজগার করেছিল, সেই মুচি এসে আমাদের প্রোগ্রামে এসে বলে আমি জয় বাংলা শিল্পীদের সঙ্গে দেখা করব। তখন ওখানকার যারা নাকি এসব পরিচালনা করেন তারা যেতে দেয় না, তখন বলেন না আমি দেখা করব তাদের সঙ্গে, মুচি বলেছে। তখন ছাড়ছে, ছাড়ার পরে তার সে বলছে যে আমার আজকের সারাদিনের যে রোজগারটা আমি করেছি আমি সেই টাকাটা আপনাদেরকে দিব। বিশেষভাবে মনে পড়ে একটি অনুষ্ঠান, সেটা হচ্ছে চরমপত্র। এই চরমপত্রের মধ্যে মুক্তিবাহিনীর বিভিন্ন অপারেশনের কথা বলা হতো, এমন সুন্দরভাবে এটা উপস্থাপন করা হয়েছিল, তাতে বাংলার মানুষের মনে আশা জেগেছিল যে তারা যুদ্ধে আছে এবং যুদ্ধে মুক্তিবাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে তাদের অপারেশন চালিয়ে যাচ্ছে। এম.আর. আখতার সাহেব, তিনিও সাংবাদিক, বিখ্যাত সেই চরমপত্র সে স্ক্রিপ্টটা নিয়ে আসলেন। চরমপত্র নামটা অবশ্য পরে দেওয়া হয়েছিল, উনি সেটা চরমপত্র পড়ে শোনালেন। সেটা শুনে তো সবাই একটা সম্পূর্ণ নতুন ধরনের একটি স্ক্রিপ্ট। এটাতে একদিকে যেমন উইট আছে কথার মধ্যে, কিন্তু খুব তীব্র শ্লেষ আছে, আক্রমণ আছে এবং রস আছে, সবকিছু মিলিয়ে এটা সাংঘাতিক স্ক্রিপ্ট আর কি। এবং সবচেয়ে বড় কথা এটার ভাষা। শ্যাম চাচার জাতির চোটে ইয়াহিয়া খান ছাবে মালেক কারে একটাই মাত্র কন্ডিশন দিছে, আর হেইডা হইতাছে ছলে বলে কৌশলে।
দুনিয়ার মাইনছেরে বুঝাইতে হইব বাংলাদেশের দখলীকৃত এলাকা কন্ট্রোলের মধ্যে আহনের গতিকেই হেতনে বেসামরিক গভর্নর হইচুই। স্ক্রিপ্টগুলো করতে যেতে হয়েছে। আজকে আমাদের খান সাহেব, মানে যার নামের আগে আগায় খান পিসায় খান, খান আব্দুল আয়ুম খান, তিনি কইছেন যে বাংলাদেশিদের এই অস্তিত্ব নাই, সব পাকিস্তানি। এই বলে তারপরে তার টক আরম্ভ হতো। এটা এর লিসনিং শুধু যে বাংলাদেশে ছিল তা না, এর লিসনিং কিন্তু পিকুলিয়ারলি ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ছিল, অসম্ভব ওয়েস্ট বেঙ্গল লিসনিং। কারণ মিডিয়াম ওয়েভের ট্রান্সমিটার তো, তুমি মিডিয়াম ওয়েভে এখান থেকে মাথায় ঘুরতে 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 কেউ একবার যদি ধরে বসতে পারে তাহলে হয়ে গেল যে এটাই মিটার ব্যান্ডে যাচ্ছে। এবং এটা প্রচারও হয়ে গেছিল ক্রমশ যে এটা একটা করাচির মিটার ব্যান্ড, এটা ইউজ করা হচ্ছে। করাচির যে ট্রান্সমিটার সেটা এত শক্তিশালী ছিল না যে এটা এই পর্যন্ত আসতে পারে, অতএব ও ব্রডকাস্টকে কোনো রকমভাবে অ্যাফেক্ট করতো না, অথচ এই মিটার ব্যান্ডে এখানে করা যায়। এটা কিন্তু হয়। আমরা প্রতিদিন সকালবেলা কাজ আরম্ভ করতাম, ভোরবেলায় কাজ আরম্ভ করতাম, কাজ করে আমরা রেডি করে দিয়ে দিতাম ওই ফার্স্ট সেশনটার জন্য, যেটা প্রভাতী ছিল সেটা আমরা দিয়ে দিতাম। অনেক সময় রাত্রেবেলাও করে রেখে দিতাম, রাত্রেবেলা করে সকালবেলা যেন অসুবিধা না হয় এটা। আর দুপুরেরটা দুপুরে করতাম, রাত্রেটা রাতে করে, মানে সন্ধ্যেবেলায় আগে আমরা ওটা কমপ্লিট করে দিয়ে দিতাম। তো ওই যে ব্যাগ বলেছিলাম, ওই ব্যাগে করে ওটা পুরে নিয়ে ওরা চলে যেত। চলে যেত পর আমাদের আর ওখানে কোনোদিন ইয়ে হয়নি। এবং এ পর্যন্ত মানে স্বাধীন বাংলা বেতার থাকা পর্যন্ত, যতদিন পর্যন্ত ইয়েটা ছিল ততদিন পর্যন্ত আমরা কোনোদিন যাইনি এবং জানার চেষ্টাও করিনি। এটা আমরা মনে করেছি যুদ্ধের সিক্রেসি, সুতরাং এটা আমাদের জানবার চেষ্টা করাটা ঠিক নয়। এটা ট্রান্সমিটার মানে জাস্ট এইভাবে আমরা ইউজ করার জন্য ওদেরকে দিয়েছি, সেটা একটা কম কথা হয়। কারণ ওটা তো আর ট্রান্সপ্লান্টেশন দরকার হয়নি। ওই যেখানে ছিল আমতলাতেই ওই ট্রান্সমিটারটাই ছিল, শুধু কোয়েক্সিয়াল লাইন 10 PNT-2 যেভাবে আমাদের স্টুডিওর সাথে লিঙ্ক আপ যেটা ছিল সেটাকে সরিয়ে এই থিয়েটার রোডে সেখানে লিঙ্ক আপটা করিয়ে দিতে হয়েছে। আমাদের ঠিক এক্স্যাক্টলি এই থিয়েটার রোডটা ছিল এক্সাইল গভর্নমেন্ট, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই সমস্তগুলো ছিল। কিন্তু স্টুডিও তো ছড়ানো ছেটানো ছিল। প্রথম আমতলায় নিয়ে যাওয়া হতো, সেখানে হয়তো গাড়ি বদলিয়ে অন্ধকারের মধ্যে আবার আরেক গাড়ি করে এনে 8 নম্বর থিয়েটার রোডে বসানো হতো। দুজন ইঞ্জিনিয়ার ছিল, তাদেরকে এই কলকাতার তারা ছিল না, তারা বাইরে ছিল, বাঙালি। তাদেরকে সোজাসুজি এনে ওইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে তোমরা যা করবে এখানেই থাকবে, এখানেই তোমাদের সমস্ত কিছু, বাইরে তোমরা বেশি করবে না এবং কখনো বলবে না যে তোমরা আকাশবাণী ইঞ্জিনিয়ার ছিলে বা আছো, এই জিনিসটা প্রচার করবে না। ওটা ছিল এখানে। একজনের নাম বৈদ্যনাথ চক্রবর্তী, আরেকজনের নাম আমি ভুলে গেছি। আমাদের জাতীয় জীবনের এমন এক ক্রান্তি লগ্নে আজ ঈদ উল ফিতরের চাঁদ উঠেছে, যখন বাংলার লাখ লাখ মানুষ গৃহহারা, হৃদয়ে হৃদয়ে সজোর হারানোর যন্ত্রণা, চোখে চোখে দুর্জয় সংগ্রামের প্রতিজ্ঞা দীপ্তি, আর দেশ ও মাতৃকার তরে আত্মত্যাগের মহান সংকল্পে অটুট আমরা। তাই ঈদের চাঁদ আমাদের কাছে আজ যন্ত্রণা শুধু না, এ ছলো ছলো জল ভরা চোখে চাঁদকে বরণ করে নিতে চায় না যে মন। ষোলোই ডিসেম্বরের কথাই বলছি যে আমরা 14-15 তারিখে ওই যে রেডিও মনিটরিং করা এবং অরোরা আর নিয়াজির কথাবার্তা ধরার চেষ্টা করছিলাম। এইসবের মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম যে 11টা 30 মিনিট না 11টা কত মিনিটের সময় তারা
ওই রেসকোর্স ময়দানের উত্তর মানে ইয়েতে করবেন, সারেন্ডার করবেন। December 16th, Pakistan units begin to surrender. Amir Abdullah Khan Niazi, martial law administrator and commander of the Pakistan Eastern Command, offers unconditional surrender to General Jagjit Singh Arora, commander of the combined Indian and Mukti forces in the Eastern Theatre. General Arora flies to Dhaka to accept the surrender. সারেন্ডার সেরিমনি, সাইনিং সেরিমনিটা হবে, তারা যৌথ স্বাক্ষর করবেন এবং তখন আমাদের বিজয় অর্জিত হলো। এটা আমাদের এইটা আমরা খবর পাওয়ার পরে আমরা কিন্তু মেন্টালি মোটামুটিভাবে প্রিপেয়ার ছিলাম এবং যখন 16 তারিখ সকালবেলা ওই ঘটনাটা ঘটে গেল তখন আমাদেরকে জানানোর পর আমরা তার আগে কিন্তু মানে লিখে টাকা এসব কোনো কিছু করিনি। তখন আমরা সবাই জয় বাংলা স্লোগান দিয়ে চিৎকার করে সবাই হই হুল্লোড় করতে করতে রাস্তায় বেরিয়ে গেছি। লিখতে বসার পরে এটা একটা ওই ফ্ল্যাশ নিউজের মতো একটা প্যারাগ্রাফ বোধহয় যে কাগজটায় লিখেছিলাম তাতে 5 থেকে 7 লাইন লেখা ছিল এবং টোটাল লেখাটার মধ্যে 1 লাইন ছিল নিউজ, বাকি 6 লাইন ছিল আমার মনের যত রকমের বিষ সব উদ্গীরণ করে দেয়া। পাকিস্তান আর্মির বিরুদ্ধে যে ক্ষোভ, সে ক্ষোভটা প্রকাশ করা। দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই হোক না কেন, প্রথমবার আমি পারলাম না, আমি ফেল করলাম। সেকেন্ড কি থার্ড টাইমে গিয়ে আমি ওকে করলাম, আমি বললাম যে এরপর ঠিক আছে, এটা ওরা বলছে না ঠিক আছে, এটাই ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়নি। তখন সেই উত্তেজনা, সেই মানে বৈভব প্রাণের যে একটা বিজয়ের যে দম্ভ, এই জিনিসটা প্রকাশ পাচ্ছে না। The instrument of surrender is signed. It is 4:31 in the afternoon. 90,000 Pakistani soldiers become prisoners of war. একটু মনে হলো যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সবকিছু, এটা একটা ফিলিং। একটা ফিলিং তো ভালো যে হ্যাঁ দেশে যাব, আবার একটা অনিশ্চয়তাও ছিল, বিশেষ করে যে আমাদেরকে গিয়ে তো আবার আরেকটা রেডিও স্টার্ট করতে হবে, এবং তাই হয়েছিল শেষ পর্যন্ত। এবার একটা চিন্তাও ছিল, কারণ আমাদেরকে তখনই বলা হচ্ছিল যে তোমরা রেডি হও, তুমি ওখানে গিয়ে তোমাদের তো রেডিও আবার চালু করতে হবে। 22শে ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল, তারপরে আমরা ঢাকায় আসছি, ঢাকা থেকে নতুন করে হবে, কিন্তু আমরা যারা চলে এলাম ঢাকায়, তার বাদে যারা ওখানে রয়ে গেলেন তারা মনে করলেন যে এতদিন পর্যন্ত আমরা স্বাধীন বাংলা বেতার চালিয়েছি, তো সো হোয়াট, আমরা আরো কিছুদিন চালাবো। গভর্নমেন্ট মানে যে ডিসিশন ছিল সেই ডিসিশনটা তারা মেনে নিতে পারলো না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে 6 ডিসেম্বর পর্যন্ত ছিল। 6 ডিসেম্বর যখন বাংলাদেশকে স্বীকৃতি দিলেন ভারত সরকার, সেই দিন থেকে নাম পরিবর্তন করে হলো বাংলাদেশ বেতার। দেশপ্রেম এবং আবেগের কথাটা যে আমার বাবা মারা গেছিলেন 12ই এপ্রিল, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে। এই খবরটা আমি পেয়েছি জুন জুলাইয়ের দিকে, নির্মল সেন আমাকে দিয়েছে। আপনি কি কোনো খবর জানেন আপনার গ্রামের? আমি তো না, আমি কোনো খবর জানি না, কারণ ওর পর থেকে তো বিচ্ছিন্ন একেবারে। তারপরে চলে এসছি, আর কিছু জানি না। আপনার বাবা মারা গেছেন। আমি একটু থমকে গেলাম, থমকে গিয়ে পর মুহূর্তে আমার মুখ দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে গেল যে নির্মল দা, আজকে তো অনেকের বাবা মারা যাচ্ছেন, আমার তো একটা বাবা মারা গেছে, কিচ্ছু আসে যায় না তাতে। এটা একটু আত্মগরিমা প্রকাশ করা হবে, কিন্তু আমার কাছে তখন একটি বাস্তব বলে মনে হয়েছে যে আমার বাবা একজন লোক, কিন্তু তখন শত শত হাজার হাজার
বাঙালি প্রাণ দিচ্ছে পাকিস্তান সৈন্যের গুলিতে এবং নানাভাবে তারা মৃত্যুবরণ করছে। সুতরাং এই মৃত্যুটা আমার কাছে খুব একটা বড় কিছু না, দুঃখের না। 9.5 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। এটিই আমাদের জীবনের পরম পাওয়া। আমাদের এর বাইরে কিছু চাওয়া পাওয়ার আছে বলে আমি মনে করি না। যে একটি দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারা বা সুযোগ পাওয়া, সেটা একটা 1000 বছরেও কারো ঘটে না। সেটা যদি পাওয়া, সেটা একটা সবচেয়ে বড় সৌভাগ্য। বিজয় নিশান উড়ছে ও বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় জ্বলছে, মুক্তির আলো